টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আহ্বান জিকির আসগারে মশগুল মুসল্লিরা কাল আখেরি মোনাজাত। सिर्फ बांग्लादेश पाकिस्तान इंडिया मुसलमान नहीं पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ हैं सब मुसलमान अच्छे हैं। सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ हमारा कराम हुआ वो हम जिंदगी भर नहीं भूल सकते। আজ পর্দা উঠছে অমর 21 বই মেলার। বিকেলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। উদ্বোধন ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ব্লকেজ কর্মসূচি শিথিল, দাবি না মানলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা। রাজধানী দোনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় 5 আসামি গ্রেফতার। আদাবরে কবজি বিচ্ছিন্নের ঘটনায় আটক 4। পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি সেতু নড়বড়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, প্রায় সময় ঘটছে দুর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে। উল্টাতে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার আবাসিক এলাকায় 6 আরোহী নিয়ে ফের বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে থাকার আশা ক্ষীণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া দিনব্যাপী ধর্মীয় বয়ানের পাশাপাশি আজ রয়েছে যৌতুকবিহীন বিয়ের আয়োজনও। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ও মাওলানা আকবর শরীফ। 41টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জামাত আসছেন, আমরাও নিউ ইয়র্ক থেকে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমাতে হওয়ার জন্য আমেরিকার যে মার্কাজ আছে এখান থেকে তৈরি একটা জামাত আমরা এখানে আসছি। বাদাসর টঙ্গী ইজতেমায় রয়েছে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। ইসলামিক শরিয়া অনুযায়ী প্রায় শতাধিক বিবাহ হতে পারে বলে জানিয়েছেন মুসল্লিরা। এরপর বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ। আখিরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। রোববার সকালে শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এরপর দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, টঙ্গী, গাজীপুর। দর্শক এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় আনুষ্ঠানিকতা কেমন দেখছেন? এখন কারা আসলে বয়ান রাখছেন? জ্যোতি, আমরা রয়েছি একদম তুরাগ নদীর পাড়ে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যারা মুসল্লিরা রয়েছেন তারা জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছেন এবং এর আগে তাদের যে কাজ রয়েছে সেটি তারা সেরে নিচ্ছেন। সকাল থেকে কিন্তু বয়ান হয়েছে, বয়ানের পরে খিত্তায় খিত্তায় তালিম হয়েছে। এরপরে আসলে এখানকার যারা মুরব্বীরা রয়েছেন তারাও কিন্তু এখানকার যারা মাদ্রাসা ছাত্র এসেছেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে দিনের যে দাওয়াত সেটি দিয়েছেন এবং আজকের পরে আগামীকাল যে আখেরি মোনাজাত সেটির প্রস্তুতি কিন্তু তারা নিতে শুরু করেছেন এবং আমরা জানতে পেরেছি যে আগামীকাল এখান থেকে বিশ্ব ইজতেমার ময়দান থেকে চিল্লার উদ্দেশ্যে বের হবেন এখানকার মুসল্লিরা। তো সকাল থেকেই এখানকার মুসল্লিরা অনেক আমল করেছেন এবং আমরা কয়েকজনের কাছে আগে জানতে চাই যে সকাল থেকে আপনারা কি কি আমল করেছেন। সকালে তো আপনারা আমল করেছেন, এই দুপুর পর্যন্ত কি কি আমল করলেন সকাল থেকে? ওই হাঁটা উঠা করছি, মানুষের জিকির টিকির করছি, এই তো বয়ান টয়ান হয়েছে, বয়ান শুনছি। এবার দেখলাম যে যুবকদের একটা ভালো উপস্থিতি রয়েছে, তো আপনারা সকাল থেকে কি কি আমল করেছেন? আপনারা আমাদেরকে বয়ান করেছে, পরে বয়ান করলে পরে ওয়াজ শুনছি, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ছি রাত্রেবেলা। পরে এখন হুজুর ওয়াজ করছে আমাদের জন্য, আমাদের কেমনে পড়লে ভালো হবে এগুলাই বিষয়ে।
আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? দাওয়াত দেওয়া হয়েছে ইমান আমল কালেমা নামাজ কেমনে সুন্দর হবে, আমাদের কেমনে পড়লে ভালো হবে, পড়ালেখার বিষয়ে অনেক কথা বলেছে। মূলত যে সঠিক প্রক্রিয়া কিভাবে নামাজ আদায় করবে এবং দিনের পথে তারা এই যুবকরা যারা এসেছেন তারা কিভাবে চলবে, পাশাপাশি মুরব্বীরাও একইভাবে তাদের সবাইকে আসলে তালিমের মাধ্যমে ইসলামের যে দাওয়াত সেটা কিন্তু দিচ্ছেন এবং দিন রাত 24 ঘন্টা পরিবার পরিজনকে ছেড়ে এই ইজতেমার ময়দানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভে আসলে পরিশ্রম করে যাচ্ছেন মুসল্লিরা। বিপুল পরিমাণ মুসল্লি এখনও রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে এখনও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন, যোগ দিচ্ছেন। পর্যায়ক্রমে মুসল্লির সংখ্যা কিন্তু ওই টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে বাড়ছে। তো জ্যোতি, আমার কাছে এই ছিল ইজতেমার ময়দান থেকে সর্বশেষ। আলিমুজ্জামান সাফওয়ান যুক্ত ছিলেন আমার সাথে। টঙ্গীর তুরাখতীর বিশ্ব ইজতেমা ময়দানে 41 জেলার মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন 72টি দেশ থেকে আগত বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় মিলন মেলায় অংশ নিতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে ভিনদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সহকর্মী দেওয়ান ইমনের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের উত্তর পাশে টিন আর পাটের চট দিয়ে বানানো হয়েছে বিদেশি নিবাস। জুবাইরপন্থীদের আয়োজনে প্রথম পর্বে আগত ভিনদেশি মুসল্লিরা অবস্থান করছেন এসব নিবাসে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ 72টি দেশ থেকে আগত 2150 জন ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এদের মধ্যে অনেক অতিথি আবার নিজ উদ্যোগে ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে বিতরণ করছেন কোমল পানীয় সহ নানা ধরনের খাবার। এতে করে দেশি এবং ভিনদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তুরাগ পার। जैसे अल्हम्दुलिल्लाह हम जो है हमने सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम ज़िंदगी भर नहीं भूल सकते। बहुत अच्छे लोग हैं अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है, सब मुसलमान अच्छे हैं। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। बस किसी में सिफात कम, किसी में ज़्यादा, लेकिन जो कलमा पड़ा है जहन्नम से बचकर जन्नत को जाने वाला बनेगा इंशाअल्लाह। لا هذا في بنغلاديش في هلا في كل عالم في كلمات لا إله إلا الله। বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভিনদেশি মেহমানদের সুশৃঙ্খল পরিবেশে থাকার ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট আয়োজকরা। এখন পর্যন্ত আমার জানা মতে 2000 প্লাস 70-72টা দেশে 2000 প্লাস। এটা হয়তো কালকের মধ্যে আরো কিছু বাড়বে। এখানে এবার টিন শেডগুলো খুব পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে, পর্যাপ্ত পরিমাণে বিদেশি মেহমানদের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবছর ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে 3 ধাপে। এর মধ্যে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 6টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছে কমপক্ষে 25 জন। শনিবার সকাল 7:30টার দিকে মিঠাপুকুর উপজেলার রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই সময় চতুর্মুখী এ মোড়ে 2টি বাস, 1টি ট্রাক ও পিকআপ এবং কভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় 25 জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেয়ায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ পর্দা উঠছে অমর 21 বইমেলার। শেষ মুহূর্তে প্রস্তুত বইমেলা প্রাঙ্গণ। অমর 21 বইমেলার
সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সক্রিয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বইমেলার প্রস্তুতি নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র, কাদো নদী কাদো শহীদ অলিউল্লাহ আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দাবি না মানলে বিকেল থেকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা তিতুমির শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকালে দেখা গেছে অনশনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গত বুধবার বিকেল থেকে অনশনে আছে 6 জন। দীর্ঘ সময় অনশনের থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। আজ বিকেল 4টার মধ্যে দাবি না মানলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি করবে তারা। রাজধানী দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় 5 আসামি গ্রেফতারের বিষয়ে কথা বলছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেখ মোহাম্মদ আসিফুজ্জামান লিসান এবং মোহাম্মদ সজীব মিয়াকেও মতিঝিল এলাকা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করে লুণ্ঠিত মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং আমাদের বিরুদ্ধে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারাবাহিকতার তৃতীয় পরিচ্ছদে উল্লেখ করছি, গত 30শে জানুয়ারি বেলা 2:30 ঘটিকায় রাজধানীর আদাবরের 10 নং বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীর চাপাতির কোপে সুমন শেখ নামে এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ কার্যক্রম শুরু করে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত একজন এবং উক্ত ঘটনায় ওই গ্রুপেরও আরও 3 জনকে, মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উল্লেখ্য যে ঘটনার সংশ্লিষ্ট গ্রেপ্তারকৃত রাহাত যে সরাসরি সম্পৃক্ত বলে ভিকটিম তাকে শনাক্ত করেছে। এই ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত অন্যান্য আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম লিমন, মোহাম্মদ আলমগীর এবং শাহজাহান। ঘটনার আমাদের 4 নম্বর ঘটনা, গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল অদ্য রাত 1:30 ঘটিকার সময় রামপুরা রেল ক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে একটি সুইচ গিয়ার সহ
হত্যাকাণ্ডে হাতে নাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এছাড়া অদ্য রাত 12:15টায় ডিবি উত্তরা ডিভিশনের ছিনতাই প্রতিরোধ টিম টহল করার সময় ছিনতাইকালীন মানে যেটা লাইভ হচ্ছে সেই অবস্থায় একজন চিহ্নিত ছিনতাইকারীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী উত্তরা ও গাজীপুর এলাকায় চুরি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় 7টি মামলা রয়েছে। গ্রেপ্তারকালে তার নিকট হতে একটি অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ শামীম হোসেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের পরবর্তী সিরিয়াল হচ্ছে 5 নম্বর। গত 27/11/2024 তারিখ কোতোয়ালি থানাধীন তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রদেশ বাবু এর স্বর্ণের দোকান হতে তার কর্মচারী রাজীব দাস বিক্রিত স্বর্ণ ডেলিভারি দেওয়ার জন্য বিজ্ঞ দায়রা আদালত ভবনের সামনে রাত 9:30 ঘটিকায় উপস্থিত হলে তার পথ রোধ করে একদল ছিনতাইকারী উক্ত স্বর্ণ ছিনতাই করে এবং বাদী রাজীব দাসকে আহত করে। রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় 5 আসামি গ্রেফতারের বিষয়ে কথা বলছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার। আমরা সরাসরি সেখানেই ছিলাম। দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় 5 আসামি ও আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে দনিয়া কলেজের সামনে মিনহাজুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত মিনহাজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মানসারামপুর থানার সোনারামপুর গ্রামে। তিনি কদমতলী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় পরিবারের সাথে থাকতেন। অন্যদিকে রাজধানীর আদাবরে বৃহস্পতিবার দুপুর 2:45টার দিকে আদাবরের বালুর মাঠের সুমন শেখ নামে এক যুবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনায় সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 10:45টার দিকে নগরীর আরাংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার রাতে তারা মোটরসাইকেল যোগে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময় আফিল গেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তারা একটি পিকআপের সাথে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুম্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মণ্ডলকে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপ সুরক্ষায় শনিবার থেকে এই বিধিনিষেধ কার্যকর করেছে প্রশাসন। এই সময় পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে। সম্প্রতি পরিবেশবাদীদের একটি দল সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে এসে জানায়, পর্যটক সীমিতকরণের কারণে দ্বীপে যত্রতত্র ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার, নানাভাবে পরিবেশ দূষণ এবং নির্বিচারে প্রবাল কোরাল পাথর উত্তোলন কমে এসেছে। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন দ্বীপের বাসিন্দা, পর্যটন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ফেব্রুয়ারি মাসটা কোনভাবে চলার সুযোগ করে দিন, অন্যথায় আমরা এখানে না খাইয়ে অনাহারে থাকতে হবে। পরিবেশের দোহাইতে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের ছাত্রদের পেটে লাগি দিচ্ছেন, সাধারণ জনগণ সাধারণ কৃষকদের পেটে লাগি দিচ্ছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কমপক্ষে 20টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই এসব সেতু দিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে সেতু সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। প্রায় 30 বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সোমবাড়িয়া বাজার এলাকায় ভারানী খালের উপর নির্মিত হয় এই সেতুটি। 2007 সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে সেতুটির সিমেন্টের ঢালাই দিয়া স্লিপার ধসে পড়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঝুঁকি জেনেও কোনো উপায় না থাকায় এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া চম্পাপুর এবং ধানখালী ইউনিয়নের 6 গ্রামের প্রায় 10,000 মানুষের চলাচলের মাধ্যম এই সেতু। শুধু এই সেতু নয়, কলাপাড়া উপজেলার 60টি সেতুর মধ্যে 20টি সেতু এখন চলাচলের অনুপযোগী। দ্রুত সময়ের মধ্যে এসব সেতু নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। 2007 সালে সিডরের সময় এই পোলটা প্রথম ভাঙে যায়, তারপর আমরা স্থানীয় লোকজনের চেষ্টার মাধ্যমে আবার মেরামত করি, আবার ভেঙে যায়, আবার মেরামত করি। এই মেরামত করার পরে এই পর্যন্ত আমরা মেরামত করে কোনো রকম চলাফেরা করি। এই ব্রিজটা খুবই দুর্বল, এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে। এই পোলটা দিয়ে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগামী 3 মাসের মধ্যে সংস্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। মোট 60টি ব্রিজ আমাদের কলাপাড়াতে রয়েছে, যার ভিতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে 12টা ব্রিজ রয়েছে। তো আমাদের দপ্তর থেকে আমরা সরেজমিনে সেই সকল ব্রিজগুলো, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমাদের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ নামক প্রকল্পের মাধ্যমে আমরা ইতোমধ্যে এই ব্রিজগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 3 থেকে 4 মাসের ভিতরে 10টা ব্রিজের কাজ আমরা শেষ করতে পারবো এবং বাকি 2টা ব্রিজ অন্য প্রকল্পে থেকে সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে দিয়েছি। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণ দেখতে চান পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও চলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহের পর বায়োমেট্রিক্স নেওয়া ও ছবি তোলার কথা রয়েছে, কিন্তু জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় এই কার্যক্রম শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ পরিষদের নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতার কারণে এই সংকট বলে জানা গেছে। সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। ভোর থেকে শুরু হয়ে যা থাকে রাত পর্যন্ত চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রে সই নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডব্যান্ড কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। জনগণের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দেন। যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হতে পারবে না, সে কারণে 3 তারিখটা ডেটটা চেঞ্জ করে যদি আপনারা ডেটটা একটু যদি বাড়ানো যায় তাহলে সাধারণ জনগণের ভোগান্তি থেকে বাঁচবে এবং সাধারণ যারা বাইরে থেকে আসছে তারা সবাই ভোটার হইতে পারবে। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম এবং সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় গত 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়ি পরিষদ বন্ধ থাকলেও বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর 4টা থেকেই রাত 11টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। এদিকে কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনার এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। করতে রয়েছে একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সংকট থাকায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়ানোর দাবি জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাড়ির ছাদ, দেয়াল ও জানালায় বাসা বেঁধেছে মৌমাছি। পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছির দল। এসব মৌমাছি বছরে 6 মাস থাকে বাড়িটিতে। 30টির বেশি মৌচাক থাকা বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসেবে পরিচিত। এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন উৎসুক মানুষ। সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্য ও চিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। বাড়ির জানালা, বারান্দা এবং ছাদের কার্নিশ সহ সবখানেই বাসা বেঁধেছে মৌমাছি। এমন চিত্রের দেখা মিলবে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শান্তল শেখপাড়া গ্রামে হাজী ইসাক আলীর বাড়িতে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে বাড়িটি, যেন মৌমাছির এক অভয়াশ্রম। পুরো বাড়ি যেন দখলে নিয়েছে তারা। পরিবারটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে মৌমাছির দল। 7 বছর ধরে মৌমাছির সঙ্গে বসবাস পরিবারটির। মৌমাছিগুলোও পরিবারের অংশ হয়ে উঠেছে বলে জানায় তারা। আমাদের এই মৌমাছির আমাদের সাথে একেবারে বন্ধুর মতো থাকে। আমরা ওদের কিছু বলি না, ওরাও আমাদের কিছু বলে না। এরা আমাদের একেবারে কি বলবো, বাড়ির একটা সদস্য হয়ে গেছে। মনে হয় যেন ওরা আমাদের একটা বন্ধু বা আমাদের একটা সাথী। প্রতি বছর নভেম্বর থেকে জুন জুলাই পর্যন্ত মৌমাছিরা অবস্থান করে বাড়িটিতে। গেল বছর 50,000 টাকার মধু বিক্রি করলেও এবার মৌচাকের সংখ্যা বেশি হওয়ায় 60 থেকে 70,000 টাকা মধু সংগ্রহের আশা বাড়ি মালিকের। ইতোমধ্যে 37 কেজি মধু বিক্রিও করেছেন তিনি। বছরে দেখা যাচ্ছে প্রায় 1.5 মণ টন মধু পাই, তাতে আমরা প্রায় 50,000 টাকা মতন বিক্রয় করি আমরা। এই বছর আরো বেশি মৌমাছির চাক আসছে, আমরা আশা করি আরো বেশি হবে এবার। মানুষের সাথে মৌমাছির এমন মেলবন্ধন দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভিড় জমান। দেখতে আসলাম তো মৌমাছির চাক, দেখতে তো ভালো লাগতেছে। তাই এত সুন্দর এর বাড়ি, ধরো বাড়ির ভিতরে বাঁধা তো কোনদিন দেখিনি। এইটা তো কি নিয়ম? 7 বছরে মৌমাছির চাক বেঁধেছে, প্রচুর জায়গাতে লোক আসে দেখতে, এরকম আমরাও দেখতে আসি, বহুত খুব ভালো লাগে। মৌমাছির বসবাসের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে পরিবারটি। মৌমাছিকে সন্তানের মতো আগলে রাখেন তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তোমার মুখ থেকে বের হয়ে যাওয়া কথা এখন আর তোমার প্রপার্টি নয়, এখন এটা হয়ে গেছে পাবলিক প্রপার্টি। অতএব কথা বলতে সাবধান। তোমার কাজ তুমি মনে করো না প্রকাশ্যে কিংবা গোপনে, শক্তির বলে দাপটে তুমি যাই করবা সব কিছু সঠিক। নো, যেটা সঠিক সেটা সঠিক, যেটা বেঠিক সেটার জন্য কনসিকুয়েন্স, পরিণতি ভোগ করার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। কোথায়? দুনিয়ায় না আখিরাতে? না, দুনিয়াতেও, হেয়ার এন্ড হেয়ার আফটার। এই দুনিয়াতেও তার পরিণতি ভোগ করতে হবে, আখিরাতেও পরিণতি ভোগ করতে হবে। দুনিয়া পরিণতি ভোগ করতে গিয়ে আপনারা মাঝে মধ্যে দেখেন সুপ্রিম কোর্টের একজন সম্মানিত বিচারক, তাকে কি আপনারা কলা পাতায় ঘুমাতে দেখেছেন? কেন? তার বিছানার অভাব ছিল? না, বরঞ্চ তার সৎ সাহসের অভাব ছিল, সততার অভাব ছিল, মানবতাবোধের অভাব ছিল, স্বচ্ছতার অভাব ছিল, সুবিচার দেওয়ার অভাব ছিল। এই জন্য তাকে বনে জঙ্গলে কলা পাতার উপর ঘুমাতে হয়েছিল। এটি কি পরিণতি নয়? সম্প্রতি 15.5 বছর জাতিকে দারুণভাবে দাপিয়েছেন অনেকে। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন। যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে। এখন তারাও বিনা ভিসায় বিনা টিকিটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায়। আমরা তাদেরকে বলি ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমরা দফায় দফায় জেল কেটেছি। আমাকে অবশ্য মানুষ বলে যে সরকার তো দফায় দফায় আপনাকে জেলের ভাত খাওয়ালো। আমি বলি না, আমি তো জেলের ভাত খাইনি। কেন? আপনি তো জেলে গিয়েছেন অনেকবার। আমি হ্যাঁ জেলে গিয়েছি, কিন্তু জেলের ভাত তো খাইনি। তো এটা কিভাবে সম্ভব? তা আমি বলি যে আলহামদুলিল্লাহ, আমি তো বছর বছর জুড়ে বহু বছর ধরে আমি ভাত এবং রুটি কোনটাই খাইনি। বলে জেলের ভাত আমার খাইতে হয়নি, জেলের ডাল খেয়েছি, সবজি খেয়েছি, কিন্তু ভাত খাই নাই। আল্লাহ আমাকে রক্ষা করছে। তো বলে যে জেলের অভিজ্ঞতা একটু বল। আমার তো সেরকম জেলের কোন ভালো অভিজ্ঞতা নেই। কই মন্দটাই বলুন। আমি না, এইরকম মন্দও কিছু নেই। কেন? জেলে। সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম।